বন্ধুরা, চলে এলাম তোমাদের সঙ্গে আবার একটি নতুন গল্প নিয়ে। তো আজকে এখানে বেশ ভালোই গরম। আজকে বৃষ্টি হওয়ার তো আজকে কোনো সম্ভাবনাই নেই, কিন্তু আমি সেই গ্রীষ্ম বর্ষা সবসময় কিন্তু গল্প বলতে এবং শুনতে ভালো লাগে, ভালোবাসি বলতে। তো বন্ধুরা, আজকের গল্পটি হচ্ছে একটি দুর্ঘটনা মানুষের জীবনকে কিভাবে বদলে দিতে পারে। তো গল্পটি হচ্ছে দেবাশিসকে নিয়ে। দেবাশিস ছোট্ট একটা গ্রামের থেকে বিলং করে। ও পড়াশোনায় খুবই ভালো ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ছোটবেলাতে ওর মা বাবা মারা যায়। ও 17 বছরে মা মারা যায়, আর 24 বছর বয়স হলে মা বাবা মারা যায়, মানে খুব কম বয়সেই মা বাবা সে দুজনকেই হারিয়ে দেয়। তো যার যা কপাল, কিছু তো করার নেই ওটা। সে কোথায় আছে না, হনি কো কন টাল সাকতা হ্যাঁ, ঠিক সেই রকম। তো কপাল এমনিতেও খারাপ, কিন্তু ও পড়াশোনার জোরে ও ভালো একটা চাকরি পায় একটি বড় প্রাইভেট কোম্পানিতে। তার স্যালারি প্রচুর বলতে গেলে। তো শহরে গিয়ে কিছুদিন ভাড়া বাড়িতে থাকে, কিছুদিন নয় কয়েক বছর থাকে। সে একটা মোটা টাকা লোন নিয়ে পরে ও ওখানে একটি বাড়ি কিনে। বাড়িটি খুব সুন্দর, অনেক দেখাশোনা কর, বাড়িটি পছন্দ হয় ওর। তো শহরটি ছিল চন্দনগড়ি। চন্দনগড়িতে মোটামুটি সব বাড়িগুলি সুন্দর, তার মধ্যে ও একটি সিলেক্ট করলো। মোটামুটি দামের মধ্যে সে পেয়ে গেল, খুব যে কম দাম সেটাও বলবো না, আর খুব যে দামি ছিল সেটাও বলবো না, কিন্তু দুতলার মধ্যে বাড়িটি খুবই সুন্দর ছিল। আর অফিসের লোকেদের সাথেও ওর খুব ভালো ভাব ছিল। ওই রোহিতই খবর দিল, ওর বন্ধু দেবাশিসের এক বন্ধু ছিল রোহিত। তো রোহিতই দেবাশিসকে খবর দিল যে আমার পরিচিত একটা, মানে আমার আছে একজন, উনি বাড়িটা দেখে দেন, তো যদি বলিস তো উনি তোর বাড়ি দেখে দেবে। তো রোহিতের কথা শুনে ও বললো ঠিক আছে, তুই তাহলে যখন বাড়িটার ভালো খোঁজ পাবি তুই আমাকে জানিয়ে দিবি তখন। আর তখনকার টাইমে কিন্তু কিপ্যাড ফোন প্রথম প্রথম ওঠে, তখন অনেকের ওখানে ল্যান্ড ফোন। আর তখন মোবাইল প্রথম প্রথম আছে, কিপ্যাড ফোন বলতে গেলে, তাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। মোটামুটি তুমি ধরে নাও এটা 2002 থেকে 3-4 সালের মধ্যে এটা আর কি। তখন তো কিপ্যাড ফোন সবাইকার থাকতো না, তাও যে সবাইকার থাকতো তা নয়, কয়েকজনকার কাছে কিপ্যাড ফোন থাকতো। পরে আস্তে আস্তে 5-6 আস্তে আস্তে 7 আস্তে আস্তে পরে সবাইকার কাছে কিপ্যাড ফোন আসতে শুরু করে। তো যেহেতু ঘটনাটা 2002-3-এ, তাই তখন ফোন করছি, তখন যে ফোনে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে ছবি, ঘরের ছবি বা ঘরের ছবি পাঠিয়ে দিলে একটা আইডিয়া হয় যে ঘরটা কীরকম, কিন্তু সেরকম কোনো উপায় ছিল না। তো দেখলো কোনো উপায় যখন নেই, তখন গিয়েই দেখে আসতে হলো। তো ও যেখানে ভাড়া বাড়িতে ছিল দেবাশিস, রোহিত বলল এখান থেকে 1 ঘন্টা একটু দূরের রাস্তাটা, মানে একটু দূর কিন্তু রাস্তাটা, কিন্তু কিন্তু বাড়িটা খুবই সুন্দর। তো বললো ঠিক আছে, বাড়ি যদি সুন্দর হয় তাহলে কিনতে দোষটা কোথায়। তো রোহিতের সাথে বাইকে করে দেবাশিস গেল একদিন ছুটি নিয়ে, মানে রোববারে ছুটি ছিল ওদের। তো রোববারে বললো ঠিক আছে, আমি আর তুই বাইকে করে যাব। তো 1 ঘন্টা পর ওরা পৌঁছালো চন্দনগড়ির ওই বাড়িটাতে। পৌঁছানোর পর তো বাড়িটা দেখে বেশ সুন্দর লাগলো, খুব সুন্দর কিন্তু বাড়িটি, পরিষ্কার পরিচ্ছন্ন। তো বাড়িটি দেখে মনে হচ্ছে নতুন, খুব বেশি দিন যে হয়েছে তা নয়, দেখে বোঝা যাচ্ছে যে 8-10 বছরের পুরনো। একটা বাড়ি 8-10 বছরের পুরনো মানে খুব পুরনো তো সেটা তো বলা ভুল হবে, মোটামুটি একটা পুরনো। এখনকার 8-10 বছরের বাড়ি মানে পুরনো। যদি সেই বাড়ি 40-50 বছরের হয়, সেক্ষেত্রে বাড়িটাকে পুরনো বলা যেতে পারে। দেবাশিস দেখে খুব পছন্দ হলো, বললো যে ঠিক আছে, আমি ঘরে কি ভাবি তোকে তখন জানাবো, তুই তখন ওই এজেন্টকে বলে দিবি, উনি মালিকের সাথে কথা বলে দেবেন। তো দেবাশিস চিন্তা করে দেখলো যে না, একটা মানে মোটামুটি দামের মধ্যে ভালো ঘর পাওয়া বিরাট মুশকিল, এখনকার তো সব ঘরই দামি। তো এখন ওর ইচ্ছা ছিল ফ্ল্যাট নেবে, কিন্তু ফ্ল্যাট দেখলো যে না, ফ্ল্যাটের থেকে বরং ঘরই ভালো। যার যেটা চয়েস সেটা, প্রত্যেকের পার্সোনাল ব্যাপার আছে। তো বললো যে ঠিক আছে, ওই ঘরটা আমি কিনবো। তো ওই রোহিত ওই এজেন্টের সাথে, মালিকের সাথে কথা বলে দিল, মালিক সব ডকুমেন্টস সই করে দিল, ক্যাশে ঘরটা কিনে নিল একবার। ঘরটি তো খুবই সুন্দর, আর শহর থেকে একটু দূরেও, দূরে বলতে খুব দূরে নয়, কিন্তু একটু দূর আর কি, মেন প্রপার টাউনের থেকে আর কি। তো
বাড়িতে পেয়ে খুবই আনন্দিত। ফাঁকা ফাঁকা ওয়েদার, তারপর শান্ত পরিবেশ, ও একটা রিল্যাক্সিং ফিল করলো, যাক আমি একটা দিন একটি ভালো ভালো বাড়ি পেলাম। তো মনে মনে ও নিজের মা বাবার কথা চিন্তা করতে শুরু করলো। মা বাবার ফটোটা দেওয়ালে টাঙালো, দেওয়ালে টাঙানোর পর চিন্তা করতে শুরু করলো যে আজ যদি ওর মা বাবা বেঁচে থাকতো কত খুশি হতো, আজকে মা বাবাকে নিয়ে শহরে আসতাম। তো কপাল খারাপ, যাই হোক। তো এই করতেই দিন চলতে থাকে ওর, ভালোভাবেই চলতে থাকে, বন্ধুদের সাথে গল্প, কাজের কাজের সময় কাজ, আর আড্ডার সময় আড্ডা। সন্ধ্যার দিকেও আড্ডা দিতে বেড়াতো একটু, যেখানে থাকতো কাছাকাছি। ও খুব মিশুকে টাইপের ছিল দেবাশিস, ও কিন্তু আড্ডা দিতে ভালোবাসতো, মানে কাজ আগে কিন্তু আড্ডা পরে। তো এইভাবেই ওর লাইফ চলতে থাকে। হঠাৎ একদিন একটি মেয়ের সাথে পরিচয় হয় ওই পাড়াতে। মেয়েটির নাম ছিল সোহিনী। তো সোহিনীর সাথে তো আস্তে আস্তে ভাব ভালোবাসা হয়। ওরা সোহিনী দেবাশিসকে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই। দেবাশিসেরও সোহিনীকে পছন্দ ছিল খুব। তো সে শুনে তো খুবই খুশি। তো দেবাশিসের তো মা বাবা নেই। তো দেবাশিস সোহিনীর বাড়িতে গেল মা বাবার সাথে দেখা করতে। তো বললো যে তোমার মা বাবা নেই? বলে না, মা বাবা কম বয়সী, আমাকে ছেড়ে চলে গেছে, আর আমার কোনো ভাই বোনও নেই, আমি একা। তো বললো যে তুমি তো চিন্তা করো না বাবা, আজ দেখে আমরা তোমার মা বাবা। তখন ও একটু কেঁদে ফেললো আর কি। তারপরে বিয়ের লক্ষণ থেকে সোহিনীর সাথে দেবাশিসের বিয়ে হয়ে যায়। আর সব ক্রেডিট যায় রোহিতকে, কারণ রোহিতই বাড়িটাকে দেখিয়ে দিয়েছিল। তো রোহিতের জন্যই এই বাড়িটি কিনতে পায়। তো রোহিতকে থ্যাংক ইউ জানায় বারবার। তো রোহিত এই বিষয়ে কোনো বলে না যে তোকে তোর কাছে কি থ্যাংক ইউ শোনার জন্য তোকে হেল্প করেছি আমি, তো বন্ধু হিসাবে হেল্প করেছি, চুপচাপ থাকতো একদম। তো ওই বলে হাসাহাসি করে হলো। তো ওদের বিয়ের মোটামুটি 5-6 বছর হয়ে গেল। তারপর ওদের একটি বাচ্চা হয়, ছেলে হয় ওদের। তো ছেলের নাম রাখে অভিক। তো ছেলেটি তো মহা দুষ্টু, এত দুষ্টু যে বলার নয়, মানে একটা ছেলে থাকে না খুব দুষ্টু টাইপের, তো সেই অভিক ছিল খুবই দুষ্টু। সবসময় এদিক ওদিক ঘুরে বেড়াতো, খুব চঞ্চল ছিল। তো খুবই দুরন্ত ছেলে। তো বাচ্চা দুরন্ত না হলে মানায়ও না যায় বলো। তো এভাবেও দিন কাটতে থাকে ওর। সে একদিন ঠিক করে ও 4 হুইলার একটা গাড়ি কিনবে লোন নিয়ে। ও কিন্তু বাড়িটাও লোন নিয়ে গিয়েছিল, কিন্তু পরে ও শোধও করে দিয়েছিল। তো লোন নিয়ে দিল যেটা 4 হুইলার গাড়ি কিনবো আমি। তো 4 হুইলার একটা গাড়ি কিনলো, খুব সুন্দর ব্যাপার। আর তখনকার টাইমে 4 হুইলার গাড়ি কিনে মানে মানে ভালো রকমের ব্যাপার সেটা। তো সুন্দর একটি গাড়ি বড় দেখে সে কিনলো। আর বাড়িটার মধ্যে গ্যারেজও ছিল, সব রকম ব্যবস্থা ছিল, কোনো অসুবিধা হয়নি। তো 4 হুইলার গাড়ি কিনে ও এদিক ওদিক ঘুরতে চলে গেল দূর দূরান্ত। এমনকি ওর গ্রামের বাড়িতেও ও মাঝে মাঝে গেছে ওই ও গাড়িতে করে। তো গ্রামের বাড়িতেও গেছে, সোহিনী গেছে, অভিক গেছে। তো গ্রামের বাড়িতে পুরোনো স্মৃতি সব ঘটনা বললো। গ্রামের বাড়িটি তালা দিয়ে পড়ে আছে। ও মাঝে মাঝে উঠে গিয়ে ফ্যামিলির সাথে গিয়ে, কিন্তু বেশিরভাগ টাইমই তো শহরে থাকতে হয়, তো তাই ওখানেই থাকে। তো একদিন সকালবেলায় ও একটা বাইরে যাওয়ার জন্য, মানে বাজার করার জন্য ও গাড়িটা বার করে। গাড়িটা বার করতে করতে গাড়িটা বেশ ভালোভাবে শিখেছিল। হঠাৎ করে একটা বাচ্চা ছেলে চলে আসে গাড়িটার সামনে, বল খেলতে খেলতে। বল খেলতে খেলতে বাচ্চাটা আসার পর দেখো ধক করে একটা শব্দ হলো। তো তখন সঙ্গে সঙ্গে দেখলো, দেবাশিস গাড়ি থেকে বেরিয়ে দেখলো বাচ্চা ছেলেটা মানে গাড়ির তলায় একবারে পিছা গেছে, একবারে মানে একবারে অবস্থা খারাপ যাকে বলে, মানে বেঁচে তো মানে একবার স্পট ডেড বলতে গেলে। তো তারপর এটা দেখে তো দেবাশিস প্রচন্ড ভয় পেয়ে গেল। আর এই বাচ্চা ছেলেটির কেউ ছিল না, ও দেখো তো দাদু ছিল, তপন বাবু। আর তপন বাবু তো রেগে পুলিশ থানা সব কেস অনেক কিছু কোর্ট কাচারি করলো। কিন্তু ওটা জাস্ট অ্যাক্সিডেন্ট ছিল, সেটা ওর বন্ধুদেরকেও বলে। আর ওর বন্ধুগুলো বেশ দূর দূরান্ত তো হাঁটছিল তার বন্ধুগুলো এমনি নর্মাল ছিল না, ও দূর দূরান্ত তো হাঁটছে। তো সেই সুযোগে দেবাশিস তাদেরকে কাজে লাগায়, তোরা কিছু একটা কর ভাই, এটা তো আমার অ্যাক্সিডেন্টাল কেস, এটা আমি কি করবো ভাই। হট করে বাচ্চা ছেলেটা সামনে চলে এসছে। তো এইভাবে অনেক রকম কেস হলো, কিন্তু আলটিমেটলি কিন্তু ও সাজা হয়নি, দেবাশিসের সাজা হয়নি। যে প্রমাণ হলো যে এটা এটা একটা অ্যাক্সিডেন্ট আর কি। তারপর তোর বন্ধুদের দূর দূর তো হাত আছে।
তো তখন ওর একবারে অবস্থা খারাপ, তার ছেলে বৌমা তো ছেড়ে চলে গেছে তাকে, তার ছেলে বৌমা মারা গেছে আর কি। ওই নাতিটি ছিল ওনার সম্বল, আর ওই নাতিটির বয়স ছিল মোটামুটি 10-12 বছরের প্রায়। তো ওনার শেষ সম্বল, তো উনি তো মানে পাগলের মতো অবস্থা, এদিক ওদিক ঘুরে বেড়াতেন। আর মাঝে মাঝে দেবাশিসের ঘরের কাছে দেখা যেত তাকে, রাত্রিবেলা হলে মাঝে মাঝে ওখানে আসতো, কিন্তু কখনো কখনো এদিকে ঘুরতো, কখনো কখনো এদিকে ঘুরতো, মানে একটা পাগলই হয়ে গেছে বলতে গেলে। ছেলে বৌমা হারানোর পর যদি নাতিও চলে যায় তাহলে তো একটা মানুষ পাগল হবে, এটা তো স্বাভাবিক। তো এরপরে ঘটলো ঘটনাটি। অভিক বড় হয়েছে, অভিকেরও মোটামুটি 10-12 বছর বয়স হয়েছে। অভিকের স্কুলে মোটামুটি ভালোই বন্ধু ছিল, পাড়াতেও কয়েকজন বন্ধু ছিল, বাচ্চা ছেলে ওদেরই বয়সী, হয়তো 12-14 বছর, 1-2 বছরের ছোট বড় হয়তো হবে। তো অভিক ওদের সাথেও খেলতো। তো হঠাৎ একদিন অভিক নিজের সাথে কথা বলতে শুরু করে। তো বারবার কিন্তু এই জিনিসটা লক্ষ্য করেছে। তো সোহিনী তো হাউস ওয়াইফ ছিল, তো সোহিনী কিন্তু বারবার লক্ষ্য করেছে যে অভিক বারবার কারোর সাথে যেন কথা বলছে, কিন্তু কার সাথে কথা বলছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। মনে করুন অভিক এই একটা রুমে আছে, পাশের রুমে আছে, তখন অভিক কারোর সাথে কথা বলছে, কিন্তু সঙ্গে সঙ্গে যখন সোহিনী যাচ্ছে তখন দেখছে না, কেউ তো নেই। সোহিনী কিন্তু একটু ভয় পেল। তো এসে দেবাশিসকে সব ঘটনা বললো যে আমি মাঝে মাঝে তোমাকে আমি ভয় বলিনি, তো বিগত 3-4 দিন ধরে এরকম ঘটনা আমার সাথে ঘটছে। তো বললো এটা কোনো ভয় নেই, ওটা বাচ্চা ছেলে, সকালবেলা তো ফাঁকা থাকে, সকালবেলা স্কুল থেকে এসে অনেক সময় মানে খেলতে বেরোয় না, তাই নিজের মনে মনে একটা ইমাজিনারি ফ্রেন্ড, কাল্পনিক বন্ধু তৈরি করে ফেলেছে সে একটা। তো এই বিষয়ে চিন্তা নেই, ও পরে ঠিক হয়ে যাবে। কিন্তু সোহিনী কিন্তু ব্যাপারটাকে সিরিয়াসলি নিল, ও কিন্তু ব্যাপারটাকে হেলায় নিল না। আর এই সেম জিনিস দেবাশিসও রোববার দিন লক্ষ্য করলো। রোববার দিন তো ছুটি থাকে, ও আরাম করে বসে বই পড়ছে, তখন দেখছে কেউ যেন কথা বলছে অভিকের সাথে। তো এবার যদি কাল্পনিক বন্ধু হয় তাহলে ওই গলাটা তাহলে কার? অভিকের গলাটা শোনা যাচ্ছে, কিন্তু ওই যার সাথে কথা বলছে তার গলাটাও যেন একটু শোনা যাচ্ছে, মনে হচ্ছে ওই রুমে কেউ যেন আছে আর কি। তো সঙ্গে সঙ্গে দেবাশিস গিয়ে রুমে গেল। তো দেবাশিস গিয়ে রুমে তো দেখলো কিচ্ছু নেই। তো দেবাশিস তো মানে একটু ভয় পেলো আর কি। ও কিন্তু ভূত প্রেতে খুব একটা বিশ্বাস রাখতো না, কিন্তু সোহিনী কিন্তু ভূত প্রেতে বিশ্বাস রাখতো। কারণ সোহিনী বলেছিল যে ওর জীবনে অনেক দু একটা ঘটনা ঘটেছে যেগুলো মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না, মানে অলৌকিক ঘটনা ওর সাথে লাইফে ঘটেছে। তো এবার দেখলো যে অভিকে একটা ডাক্তার দেখানো, সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত। হ্যাঁ। তো অভিককে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হলো। তো ডাক্তারবাবুকে সব ঘটনা বলা হলো। ডাক্তারবাবু বললো কোনো অসুবিধা নেই, ওটা বাচ্চা ছেলেদের একটা নর্মাল, ওটা ইমাজিনারি ফ্রেন্ড। আমার দেখে ওইরকম অনেক পেশেন্ট আছে যাদের ইমাজিনারি ফ্রেন্ড আছে, কল্পনায় মনে মনে একটা তারা বন্ধু তৈরি করে। তো এটা নর্মাল, ওটা পরে বড় হওয়ার সাথে সাথে চলে যাবে, ওটা আপনার নিয়ে কোনো চিন্তার ভাবনা নাই। তো তখন সোহিনী দেবাশিস একটু স্বস্তির হাঁপ ফেললো যে না, তাহলে কোনো বিপদ নেই। এভাবে দিন কাটতে শুরু করলো। কিন্তু অনেকদিন হওয়ার পরও অভিকের এই জিনিসটি কিন্তু কেটে ওঠেনি। তো তখন ওরা কিন্তু ভয় পায়। তখন একদিন দেবাশিস জোরে থাপ্পড় মারে অভিককে, তুই বল দেখিনি সত্যি কথা, তুই কার সাথে গল্প করিস? তো বললো আমার বন্ধুর সাথে। তো তখন বলতো তোর বন্ধুর নামটা কি বলতো, তোর বন্ধু কে, তোর বন্ধু তোর নাম আছে কিছু একটা? হ্যাঁ, বললো বন্ধু, আমার বন্ধু আমারই বয়সী অর্ণব, সেটি ফর্সা করে কোঁকড়ানো চুল অর্ণব। তো ও একটু তখন দেবাশিস একটু ছ্যাদ করে উঠলো তখন দেবাশিসের। তো এবার ছ্যাদ করে কেন উঠলো, ঘটনাটা হচ্ছে বছর কয়েক আগে ও যাকে অ্যাক্সিডেন্টে মেরে ফেলেছিল তার নাম হচ্ছে কিন্তু অর্ণব। সেও কিন্তু ফর্সা ছিল, কোচকা কোচকা তার চুল ছিল। তো এই ব্যাপারটা বিষয়ে ও কিন্তু একটু ভয় পেতে শুরু করে। তো তখন ও চুপ করে একটা সোফাতে বসে পড়ে হট করে। তখন সৈনিক এসে বললো যে অভি কই করে থাকো, তুমি আমার সাথে এসো, তোমার সাথে কথা আছে একটু। তখন বললো সোহিনী, বছর কয়েক আগে এই ছেলেটাই তো অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো ও কি করে জানলো অন্য বলে ছেলেটি? যা যা মুখের বর্ণনা দিল পুরো সেই ছেলেটির সাথে মিল খাচ্ছে।
তখন মনে করলো যে ও বদলা নিতে আসেনি তো আমাদের ঘরে। তো বলো, তখন ও করে বলো, দেখ এবার যদি তাই বার হয় কখনো, যেমন মরে গেছে। আর সেটা কাকতালীয় তো হতে পারে যে ওর নামও অন্য, ওর চেহারা একরকম। এটা তো একটা জাস্ট কোইন্সিডেন্সও হতে পারে। তো সোহিনী কিন্তু ব্যাপারটা কিন্তু সিরিয়াস নিল, অতটা ফেলায় এড়িয়ে দিল না। তো তপন বাবু ওই অর্ণবের দাদুকে প্রায় মাঝে মাঝে ওখানে দেখা যেত। একদিন দেখে দেবাশিস বলল, আপনার নাতি আর নেই, আপনি চলে যান এখান থেকে, নাহলে কিন্তু আমি পুলিশ ডাকবো। তো তখন তপনবাবু আস্তে আস্তে বলেছে, না বাবু ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তারপরের দিন থেকেই বিভিন্ন রকম স্বপ্ন আসে। স্বপ্নে যেন অন্য ওর ওয়ার্ড এসে টিপে ধরছে, বারবার বলছো তুই আমাকে মারলি কেন বল, তুই আমাকে মারলি কেন বল। তো বারবার ও স্বপ্নে আসতে শুরু করে। মানে কোনোদিন ওর ভালোভাবে আর ঘুম হচ্ছে না দেবাশিসের, কাজেও মন লাগছে না। সারাদিন যদি ঘুম না হয় রাত্রিবেলাটায়, মানুষের ঘুমটা রাত্রিবেলার ঘুমটাই তো মেন। তো রাত্রিবেলা যদি তার ঘুম না হয়, তার কাজেও মন লাগবে না, সে যেমন খিটখিটে মেজাজের হয়ে গেছে। সোহিনীর সাথে ভালোভাবে কথা বলে না, অভিকের সাথেও কথা বলে না ভালোভাবে, তার বন্ধু রোহিতের সাথেও সে আগের মতো ব্যবহার করে না, সে যেমন একটা খিটখিটে মেজাজ তৈরি হয়ে গেছে আর কি। আর মানসিক প্রেশার তো আছে এই ঘটনাটার পর। প্রতিদিন 2-3 দিন অন্তর অন্তর ওই ছেলেটাও স্বপ্নে আসে আর ওকে মারার চেষ্টা করে। একদিন দেবাশিস রাত্রিবেলা ঘরে এলো, গাড়িটা পার্কিং করলো, হঠাৎ দেখছে আবার তপনবাবু এসছে। তো তখন দেবাশিস দেখে বললো যে আপনি এখানে কি করছেন, যান বেরিয়ে যান এখান থেকে। তখন তপনবাবু বললো, কি বাবা বুঝতে পারছো, আমার নাতি কিন্তু এখানেই আছে, ও যায়নি কোথাও, আমি ওকে নিতে এসেছি। তখন একটু ভয় ঘামতে শুরু করলো দেবাশিস, যে যান যান, আপনি জানতে ওখানে মাথা খারাপ করবেন না এখন, যান যান। তো তপনবাবু বড় বড় চোখ করে বললো যে জানি তুমি ভয় পাচ্ছ, তুমি যে আমার নাতিকে মেরেছো সেও তোমাকে ছাড়বে না, আমি কিন্তু এখানেই আছি, কোথাও যাব না আমি আমার নাতিকে না নিয়ে। তারপর শটাং করে কপারটি বন্ধ করে দেবাশিস উপরে উঠে যায়। এই করতে করতে এক সময় পাগল হয়ে যায় বলতে গেলে দেবাশিস। পরে বিভিন্ন রকম ওষুধ টষুধ দেওয়া হয়, সুস্থ রাখা হয় তাকে। তারপর তো অভিকের সাথে তো ওই অর্ণবের আত্মা তো খেলতেই আসে প্রায়। অর্ণব কিন্তু অভিককে কিছু করেনি, যা করছে ওর বাবাকে করছে, দেবাশিসকে করছে। দিয়ে হঠাৎ একদিন অভিকের হার্ট অ্যাটাক হয়, এই সরি দেবাশিসের হার্ট অ্যাটাক হয়। দেবাশিসের হার্ট অ্যাটাক হওয়ার পর ওর ডেথ হয়ে যায়। তারপর তো ডেথ হওয়ার পর তো মানে সৈনির মাথায় হাত, এই একা ছেলেকে নিয়ে কি করে সংসার করবে। তো ওই কিছুদিন কিন্তু মানে কেটে গেল মোটামুটি। সৈনিক কিন্তু একটা প্রাইভেট ভালো জব কিন্তু খুঁজে পেয়ে গেছিল। আর তো অভিককে দেখাশোনার জন্য একটা ঘরে আয়া রাখা হয়। তো এইভাবে প্রথম প্রথম কিছুদিন চলে। এভাবেই চলতে থাকে সুন্দরভাবে, মোটামুটি সুন্দরভাবে কি মানে কোনো বেঁচে তো থাকতে হবে কোনো মানুষকে। তো তারপর একদিন অভিক বলল যে আমার বন্ধু কিন্তু চলে যাচ্ছে, আমার বন্ধু চলে যাচ্ছে, অর্ণব কিন্তু আমাকে ছেড়ে চলে যাচ্ছে, ও বোধহয় বাইরে কোনো জায়গায় শিফট হয়েছে, ও চলে যাচ্ছে আমাকে ছেড়ে। তখন সোহিনী তো ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর সোহিনী দেখে গেটের পাশ দিয়ে একটি বাচ্চা ছেলে আর একটি বুড়ো হাত ধরে একে অপরের সাথে যাচ্ছে রাস্তা দিয়ে। রাস্তা ফাঁকা পুরো একদম। যেতে 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 কিছুটা যাওয়ার পর তারা হাওয়ায় মিলে যায়। পরের দিন খবর পেপারে আসে যে 2-4 দিন আগেই নাকি ওই তপনবাবুর একটা রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। ওই নাতির মতোই তপনবাবু মারা যায়। তো লাস্টে তপনবাবু নিজের নাতিকে নিয়ে তাদের জগতে চলে গেল। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তোমাদের, তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে।